কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে। অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে আমি এখন রুটিন মাফিক ভিডিও দিতে পারছি না, তো সেই জন্য কিন্তু আমার একটা আপু আমাকে কমেন্ট করেছে, আমার প্রিয় আপু রত্না আপু, যে তোমার ভিডিও এখন পাই না, তুমি কি ভুলে গেছো নাকি, বা মানে আমাকে অনেক মিস করেছে। তবে আমিও তাকে অনেক মিস করেছি। যাই হোক, আজকের ভিডিওটা সকালের নাস্তা বানানো থেকে। এই তো অনেক দিন পরে, অনেক দিন বলতে গেলে কি প্রায় মনে হচ্ছে যে বছর খানিক পরে এই তো সুজির হালুয়া বানাচ্ছি। আর হালুয়াটা বানানোর কারণ হচ্ছে গিয়ে আসলে বাইরের নাস্তা কিনে খেতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। তো বুদ্ধি করে ভাবলাম যে না, ঘরেই নাস্তা বানিয়ে নেব। এই তো সুজির হালুয়াটা আজকে বানাচ্ছি। তো এর মধ্যে আবার একদিন বুটের হালুয়া বানিয়ে রেখে দেব, তাহলে আরও বেশি ভালো হবে। আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি চলি তাহলে কিন্তু আমরা অল্পতেই অনেক কিছুই সাশ্রয়ী করতে পারি। তো অনেকেই বলতে পারেন হালুয়াটাতে কি এমন সাশ্রয়ী হয়ে যাবে? তো আমি এবার বানিয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো দু রকমের হালুয়া যদি থাকে ঘরে, তারপরে যদি ঘরে একটু সবজি ভাজি ভুজি তো আমরা সবসময় করি, তাই না? তো তাতে কিন্তু হয়ে যায়। দেখে নিয়েছেন, আমি কিন্তু এখানে অনেকগুলো রুটিও বানিয়ে নিয়েছিলাম। আসলে রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়েছিলাম। তো রুটিগুলো কিন্তু ফ্রোজেন করে রাখবো। আর ওই তো ওখানে খাওয়ার জন্য রুটি রেখেছি। আর হচ্ছে গিয়ে হালুয়াও কিন্তু ফ্রোজেন করে রাখবো, যেহেতু আমরা দুজন মানুষ, আমাদের কিন্তু এত বেশি প্রয়োজন নেই। তো একদিন এভাবে করে রাখলে কিন্তু কয়েকদিন খাওয়া যায়, এটার জন্যই আর কি করা। যাই হোক, হালুয়া কিন্তু বরফে কেটে নিলাম। আর হালুয়াটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। এই হালুয়াটা বানানো কিন্তু একদম সহজ। তো এই তো আমার পাশে যে যার রুম, তার আবার একটি ছোট্ট বেবি আছে। তো ওকে আবার একটু দিলাম। আর এই যে দেখুন, আমি ওকে ওই যে হালুয়া আর রুটি দিয়েছি, তো ও কিন্তু আবার এই যে মুরগির মাংস রান্না করেছে, তো ও আবার আমাদেরকে মাংস দিল। আসলে সাথে পাড়াপড়শি প্রতিবেশী থাকলে হয়তো এভাবেই সম্পর্কটা গড়ে ওঠে, তাই না? তো দেখুন আমার হাতে কতগুলো ঘামাচি হয়েছে। এবছরের গরম আমাকে একদম নাজেহাল করে রেখেছে। তো এখানে আপনাদের ভাইয়ার সাথে একটু মজা করলাম। তো ওনাকে বললাম, আমার তো ডায়াবেটিস, আমি তো হালুয়া খেতে পারবো না, তুমি হালুয়া দিয়ে রুটি দিয়ে খাও, আর আমি এই তো এই মাংসটুকু দিয়ে খাই। তো উনি কিন্তু হেসে দিয়েছিল, কিছু বলেনি। তো না বললেও কিন্তু মুখের ভাষা বোঝা যায়। আর সে কিন্তু ওই যে হালুয়া দিয়ে খাইতেছে। আসলে আমি আবার এই যে দেখেন একটু ভিডিও করতেছি। তো আমরা যেহেতু ব্লগার, আমাদের কাজেই তো ভিডিও করা, তাই না? তো কথা বলতে বলতে সেই বোরিং কথাটা একটু বলে নিই আমার প্রিয় ভাইয়া এবং আপুদেরকে। তোমরা কি এখনও লাইকটা দিয়েছো? প্লিজ যদি লাইকটা না দাও তাহলে দিয়ে দিও। এই তো নাস্তা খাওয়া শেষে কিন্তু এখন আমি এই তো আদা রসুনটাকে ছিলে নিয়েছি। সংসারের কাজ যেন ফুরাই না, কারণ কাজের কোনো শেষ নেই। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, আপনি যদি মনে করেন আপনি ঘরের সব কাজ করে ফেলেছেন, আর কোনো কাজ নেই, একটু নিশ্চিন্ত মনে উপরের দিকে তাকিয়ে দেখবেন, ওখানে মনে হয় ঘরের ময়লা পড়ে গেছে, ওখানে পড়ে গেছে। শোকেসের দিকে তাকালে মনে হবে যে হয়তো বা শোকেসটা পরিষ্কার করে ফেললে ভালো হতো। আসলে আমরা কাজ যতটাই মানে ভাবি যে কম করব, ততটাই কিন্তু কাজ বেড়ে যায়। কাজের কোনো কমতি নেই, শেষ নেই। আর এই তো আদা রসুনটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই তো এখানে আমি এভাবে কিন্তু ব্লেন্ড করি। তো এর আগেও এভাবে করে দেখিয়েছে, আপুরা কিন্তু অনেক মানে ভালো ভালো কমেন্ট করেছে যে আপু আসলে এই ব্যাপারটা জানতাম না। আসলে একটি চালনির সাহায্যে ব্লেন্ডার করা এই আদা রসুনটা ঢেলে নিলে কিন্তু পানিটা ঝরে যায়।
আর সেই পানিটা দিয়েই কিন্তু পরবর্তী ব্লেন্ডারটা করা যায়। এতে করে কিন্তু আদা রসুনটা অনেক ঘন হয়, একদমই পাতলা হয় না, আর পানি জমে থাকে না। তো আমি আবারও বলে দিচ্ছি, হয়তো আমার নতুন আপু বা ভাইয়ারা দেখে উপকৃত হতে পারে। তো এভাবেই কিন্তু ব্লেন্ডার করলে আদা রসুনটা অনেক শুকনো থাকে। আদা রসুন ব্লেন্ড করা হয়ে গেছে, রেখে দিয়েছি গুছিয়ে। এখন এই তো এখানে দুধ এনেছে, আর এই দুধটা হচ্ছে আড়ংয়ের দুধ। আসলে আড়ংয়ের দুধটা কিন্তু বেশ ভালো, আগে আমার জানা ছিল না। আর আমাদের এখানে নারায়ণগঞ্জে এখন আড়ংয়ের দুধটাই পাওয়া যায়। আগে আমি যতটুকু জানতাম কিন্তু আড়ংয়ের দুধটা খুঁজে পাওয়া যেত না আমাদের ওখানে, আর এখানে আড়ংয়ের দুধটাই পাওয়া যায়। এতে করে কিন্তু ভালো লাগে। আর এই তো ওটা কিন্তু ছিল টক দই। তো টক দইটা আর কি এনে আমার ভালো লাগেনি, কারণ হচ্ছে টক দইটা আমি একদম বরফ পেয়েছি। একদম বরফ টক দই কিন্তু মানে একদম কাটা যায় না, ভালো লাগে না, সেটা কিন্তু পানি ছেড়ে দেয়। তো যারা রেডিমেড টক দইটা কিনবেন তারা একদম বরফ টক দইটা কিনবেন না, এতে করে কিন্তু টক দইটা মানে আস্ত থাকে না, ভেঙে যায়, ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি একটু দই পাতবো। তো এই আমার জীবনে প্রথম আমি মিষ্টি দই বানাবো। টক দই আমি কয়েকবার বানিয়েছি, তো টক দইটা ইনশাআল্লাহ ভালো হয়, কিন্তু মিষ্টি দইটা আমি কখনো বানাইনি, এইবার প্রথম ট্রাই করছি। তো প্রথম যেহেতু ট্রাই করছি, এখানে আমি হাফ কেজি দুধ দিয়েই ট্রাই করব। দুধটা কিন্তু ঢেলে নিয়েছি, আর এই তো এখানে আমি হচ্ছে গিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আর এই তো তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আর রান্না করা হয়ে গেলে এখন কিন্তু আমি এই তো কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি, কাপড়গুলোকে ধুয়ে নেব। আসলে ওই যে বললাম না, আমাদের কাজের কোনো শেষ নেই। হয়তো বা যদি আমার নিজা ফ্ল্যাট হতো এটা, তাহলে আমি একটা ওয়াশিং মেশিন সেট করে নিতাম, তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। আসলে এই কাপড় ধোয়ার কাজটা না আমার কাছে একদম আনইজি ফিল লাগে, ভালো লাগে না। আমার কাছে মনে হয় সব থেকে কঠিন এবং কষ্টদায়ক কাজ হচ্ছে কাপড় ধোয়া। তো আমরা দুইটা বোন, আমরা দুই বোনের মাঝে কিন্তু ব্যতিক্রমী সব আর কি। আমার বোনের কাছে কাপড় ধোয়া কাজ ভালো লাগে, কিন্তু প্লেট বাসন মানে ওই বাসি কাজগুলো করতে ওর ভালো লাগে না, ওর একদম পছন্দ না। আর আমি প্লেট বাসন ধুতে আমার খারাপ লাগে না, তবে কাপড়টা ধুইতে আমার কাছে অনেক খারাপ লাগে। তো আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয়, তাহলে হয়তো বা ওয়াশিং মেশিন কিনতেও পারি, তাই না? তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন স্বাবলম্বী করতে পারে। আসলে অনেক আশা নিয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। তো আল্লাহ যদি চায় তাহলে একদিন অনেক কিছু করতেও পারি। তো আল্লাহ যদি না চায় তাহলে কিছুই করতে পারি না, তাই না? তো আল্লাহর হাতেই কিন্তু সব কিছু। আর এই তো কাপড়গুলোকে অফ ক্যামেরায় ধুয়ে বারান্দাতে দিয়ে দিয়েছি। আর এই বাসার বারান্দাটা না একটু চওড়া, ভালোই লাগে আমার কাছে। আগে কিন্তু যে বাড়িতে ছিলাম বারান্দা ছিল না, মানে এখানে আসার আগে ঢাকা যে থাকতাম সেটা তো এক রুমের ফ্ল্যাট ছিল। তবে এখানে বারান্দা থাকাতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এই তো বারান্দা দিয়ে একটু আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, গাছগাছালি আছে, এটা দেখে তো আরও বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমি এই তো সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। আর এই দইটা এখন আমি মানে পাতবো। তো দইটা কিন্তু আমি একটু দুরকমভাবে মানে পাতবো। তো এখানে আমি ক্যারামেল বানিয়ে তারপরে দুধটাকে জাল করে নিয়েছি ভালো করে। আর এই তো এখানে যে টক দইটা নিয়ে নিয়েছি, বীজ দইটা। তো মিষ্টি দই দিয়ে যদি পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো, তবে দইটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই তো দই বীজটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আসলে মানুষ কিন্তু প্রথমেই সব কিছু করতে পারে না, আস্তে আস্তে হয়তো সব কিছু ঠিক হয়ে যায়। তবে প্রথমবার ফার্স্ট হিসাবে যে মিষ্টি দইটা আমার এত ভালো হবে আমি কিন্তু বুঝতে পারিনি। তো এই যে বীজ দইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব।
এই তো আঙুল চুবিয়ে দেখে নিয়েছি, একদম কুসুম গরম আছে। তো দইয়ের কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের কাছেও কেমন হয়েছে, আসলে পারফেক্ট হয়েছে কিনা? যারা অভিজ্ঞ আপুরা আছেন আমার মতো আনারি না, তারা অবশ্যই চাইলে জানাতে পারেন। আমি শুনেছি দইটাকে যদি বসানোর সময় এভাবে একটু উপর থেকে ভালো করে নেড়ে দেয়, তাহলে ওই যে মানে একটু ছিদ্র ছিদ্র ভাব হয়, মানে ফেনার মতো হয়, সেটা হয়ে যায়। তো সেজন্য আমি একটু এমন করে দিচ্ছি। আর এই তো মিষ্টিটা একটু চেক করে নিলাম। তো আলহামদুলিল্লাহ মিষ্টি ঠিক আছে, যদিও আমার ডায়াবেটিস, তবে একটু মিষ্টি না হলে তো হবে না, তাই না? আর এই তো এখানে দইটা আমি ফেটানো দইটা এখানে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই তো এই দইটাকে আমি একটু আলাদাভাবে তৈরি করছি। এই দইটাতে আমি কি দিয়েছি জানেন? কারণ আমি এই দইটাতে দেখেছি যে দই নাকি একটা ভিডিওতে দেখেছিলাম, মানে একদম বসে থাকবে, একটু নড়াচড়া করবে না। তো একটা জিনিস দিলে সেটা দিয়ে আমি ট্রাই করার জন্য এতটুকু আলাদাভাবে রেখেছি। সেটা আমি ওই বাটিটাতে মানে পাতবো। তো দেখি কোনটার রেজাল্ট ভালো হয়। এই তো দইটা এখানে আমি ঢেলে দিচ্ছি, আর ওই দইটা আমি এখানে এই বাটিটার মধ্যে ঢেলে নেব। এই তো হয়ে গেছে। তো সকালবেলার ভিডিও হচ্ছে গিয়ে এটা, এই যে এটা ওই যে আমি আলাদাভাবে তৈরি করেছি সেই দইটা এরকমভাবে জমেছে। আর এই দইটা তো একদম মানে যেভাবে বসাই ঠিক সেভাবে বসিয়েছি। এটার অবস্থা ঠিক এমন হয়েছে। আসলে আমি একটু কেটে খেয়ে দেখেছি যে দইটা জমেছে কিনা। তো আপনারা দেখে বলবেন কোন দইটা ভালো হয়েছে দেখতে আর পারফেক্ট হয়েছে কিনা।